প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং সুস্থ থেকেই আজকের অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো বা করবে এই কামনা করেই আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি। আমরা প্রথম দুইটি ক্লাসে ওরিয়েন্টেশন ছিল, সেখানে আমরা আমাদের সিলেবাস এবং বই সম্পর্কিত অনেক আলোচনা আমরা করেছিলাম। গত কয়েকটি ক্লাসে আমরা আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের কিছু আলোচনা করেছিলাম। সেখানে বোরের পরমাণু মডেলের আলোচনা ছিল, রাদারফোর্ডের আলোচনা ছিল, ডাল্টনের মতবাদ আলোচনা ছিল। আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, অর্থাৎ কিভাবে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, তাকে কিভাবে তার ইলেকট্রনগুলোকে সাজাবো সেইটা, এবং এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের সাধারণত তিনটা নীতি আছে। সেই তিনটা নীতিকে আমরা দেখব। দেখো, আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের বইতে তোমরা হয়তো দেখতেও পারো যে পলির বর্জন নীতি, আহ্বাব নীতি এবং হোন্ডের নীতি। আমরা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস করার সময় যদিও সেইগুলি অনেক অনুসরণ করেছি, কিন্তু হয়তো আমরা সেইভাবে জানি না। দেখো, এখন আমাদের এই যে ইলেকট্রন বিন্যাস, এখন প্রথম কথা কিন্তু আমাদের যেটা আসে যে ইলেকট্রন বিন্যাসটা কি, অর্থাৎ একটা পরমাণুর যে ইলেকট্রনগুলি আছে সেই ইলেকট্রনগুলিকে বিভিন্ন শক্তি স্তরে, বিভিন্ন উপশক্তি স্তরে এবং বিভিন্ন উপশক্তি স্তরে অর্থাৎ অরবিটালে সাজানোর যে প্রক্রিয়াটা, সেটাই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। তোমরা খাতা কলম নিয়ে লিখতে পারো যে ইলেকট্রন বিন্যাস কি। এখন দেখি যে তোমরা আমার ক্লাসে কে কে উপস্থিত আছো। হ্যাঁ, আমি আমাদের কলেজের একজন স্যার দেখতে পাচ্ছি, আমাদের পাশের সরকারি কলেজ সালাতলা কলেজের সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর এখনো আমার কোনো স্টুডেন্টকে আমি দেখতে পাইনি। যাক, দেখো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আজকে করতে চাচ্ছি আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? যে বললাম যে একটা মৌলের যতগুলো প্রোটন আছে, ইলেকট্রন আছে, তার ভিতরে ইলেকট্রনকে বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তরে এবং উপশক্তি স্তরে সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলছি ইলেকট্রন বিন্যাস। একটা আমরা দেখি আগে। দেখো, আমাদের একটা মৌল ছিল, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল আমাদের 11। এখন এটাকে সাজানোর জন্য দেখো আমরা লিখি 1s, তারপরে লিখি 2s, তারপরে 2p, তারপরে 3s। আমরা জানি s এ ইলেকট্রন থাকতে পারে দুইটা। তাহলে দেখো এখানে 1s2 এটা পূর্ণ হলো, তার পরবর্তী দুইটা আমরা 2s2 তে দিলাম। এখন আমার 4টা ইলেকট্রন গেল। এখন আমার হাতে আছে কিন্তু 7টা ইলেকট্রন। আমার পি অরবিটালে থাকতে পারে মনে করো 6টা, আমার হাতে আছে আর একটা, তাই আমরা এখানে একটি ইলেকট্রন দিয়ে রাখলাম। তাহলে দেখো, আমার প্রথম শক্তি স্তরে গেছে কত? 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে গেছে আমার 8টি ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে গেছে 1টি ইলেকট্রন। ইলেকট্রনগুলি যোগ করে দেখো আমার সেই 11টি ইলেকট্রন আসবে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এইগুলি
কোথা থেকে পাবো বা কিভাবে মনে রাখবো। আমরা কোয়ান্টাম সংখ্যা করার সময় দেখো ওইখানে দেখেছিলাম প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকতে পারে। প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকতে পারে, সেটা ছিল 1s। দ্বিতীয় শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর থাকতে পারে, একটা দেখো 2s, একটা ছিল 2p। তৃতীয় শক্তি স্তরে দেখো একটা ছিল 3s, একটা ছিল 3p, আর একটা ছিল 3d। চতুর্থ শক্তি স্তরে দেখো আমার ছিল 4s, তারপরে ছিল 4p, তারপরে ছিল 4d, এবং এখানে আছে আমার 4f। পঞ্চম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখি, দেখো এখানে 5s দিয়ে দিচ্ছি, একটা 5p, এখানে নিয়ে যাচ্ছি 5d, তারপরেটাই দেখো আমরা 6s, 6p। এভাবে আমরা একটু সাজিয়ে এটা মনের মতো করে লিখতে পারি, জাস্ট মনে রাখার জন্য। তাহলে দেখো আমি কি বললাম, যে প্রথম আমাদের আসবে কি 1s। 1s পূর্ণ হলে তারপর ইলেকট্রনটা যাবে 2s। 2s পূর্ণ হলে ইলেকট্রনটা যাবে আমাদের 2p তে। 2p পূর্ণ হলে আমার ইলেকট্রনটা যাবে 3s। 3s পূর্ণ হলে দেখো ইলেকট্রনটা যাবে আমার 3p তে। এখন 3p তে পূর্ণ হলে আমার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন যাওয়ার কথা কিন্তু 3d তে। আমরা সেখানে ইলেকট্রনটা 3d তে না গিয়ে আমরা ইলেকট্রনটা পাঠাচ্ছি দেখো 4s। এখন দেখো 3d তে না গিয়ে ইলেকট্রনটা কেন 4s এ যাচ্ছে, তার পরবর্তীতে আমরা পাঠাচ্ছি কিন্তু আমরা 3d তে ইলেকট্রন। এখন কেন এইটাকে পাঠালাম, আসলে এইটার ব্যাখ্যা কে দিবে, দেখো সেই ব্যাখ্যাটা আমরা পাচ্ছি এই যে আউফবাউ নীতি। আউফবাউ নীতি এই নীতি অনুযায়ী একটা জিনিস দেখো, এই যে আউফবাউ কিন্তু আমাদের কোনো বিজ্ঞানী নয়। আউফবাউ একটা জার্মান শব্দ। এই আউফবাউটা হলো একটা জার্মান শব্দ, যার ইংরেজি মানে করলে চলে আসে আমাদের বিল্ড আপ। দেখো একটা জিনিস, একটা বিল্ডিং যখন আমরা গঠন করি তখন তার সর্বনিম্ন যে মানে সবচাইতে প্রথম যে ইটটা দেয়া হয় সেটা মাটির নিচে, অর্থাৎ ভিত গঠন করা হয়। ভিতটা যত শক্ত করা হবে আস্তে আস্তে উপরের দিকে কিন্তু আমি তত কিছু চাপাতে পারবো, বেশি দিতে পারবো। তাহলে উপরের দিকে ভালো করে গাঁথলাম, নিচের দিকে খারাপ করে গাঁথলাম, সেই বিল্ডিং কিন্তু টেকানো যায় না। কোনো বিল্ডিং ভালোভাবে তৈরি করতে গেলে, কোনো বাড়ি ভালোভাবে তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম তৈরি করতে হয় তার ভিতটা। ভিতটা যত মজবুত করা হয় উপরের দিকে আমরা তত পাঠাতে পারবো। ঠিক এইখানে বলা হচ্ছে যে আউফবাউ নীতি। আউফবাউ শব্দের অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ কোন বিল্ডিং তৈরি করার সময় নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হয়। তা ঠিক এখানে তোমার বলা হচ্ছে যে আগে নিম্ন শক্তি স্তরগুলো পূর্ণ করো, তারপরে শক্তির উচ্চ ক্রম অনুসারে অন্যান্য শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে পাঠাও। তাহলে দেখো সেই নিম্ন শক্তি স্তর হচ্ছে কি আমার, এখানে নিম্ন শক্তি স্তরটা হচ্ছে 1s সর্বপ্রথম। তারপরে 1s যখন পূর্ণ হচ্ছে তখন ইলেকট্রনটা যাচ্ছে দেখো আমার 2s, তারপরে 2p হয়ে তারপরে যাচ্ছে আমার 3s এ। 3s এর পরে দেখো 3p, 3p এর পরে দেখো হচ্ছে আমার 4s। এবার দেখো 4s এর পরে 3d, তারপরে 4p, তারপরে দেখো আমার আসছে আমার 5s, তারপরে 4d, 5p, 6s, তারপরে 4f, 5d, 6p। এভাবে আমাদের চলে আসছে। দেখি আমাদের ক্লাসে এখন পর্যন্ত কে কে হাজির আছো। আমি এখনো আমাদের কোনো স্টুডেন্টকে দেখো পাইনি, অথচ তারা অনেক সময় আমি দেখছি আমাদের গ্রুপে লিখে দিচ্ছে যে আমাদের ক্লাস হচ্ছে না, কখন ক্লাস হবে আমরা জানতে পারছি না। আমি কয়েকজন স্টুডেন্টের নাম জানি, একজন শুভ, তারপরে ইমন, তোমার জাহিদ ছিল এক সময়, তারপরে আমাদের এই যে নওরিন আছে, শোভা আছে, এরা অনেকেই যারা মাঝে মাঝে ক্লাস খোঁজ করে। ক্লাস রুটিনটা আমাদের দেওয়া আছে, আমাদের কলেজের পেজে দেওয়া আছে। তাছাড়া প্রায় সময় তোমাদের সাথে যখন কথাবার্তা হয় বিভিন্ন গ্রুপেও আমি লিখে দিই, অথচ তোমরা ক্লাসে কেউই আসতে চাও না।
অথবা পরবর্তীতে আবার লেখো যে কখন ক্লাস হবে কি হবে। যাক, দেখো তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজই করতে থাকি, আর কি করা। কারণ এই পরিবেশ পরিস্থিতিতে আমরা পাচ্ছি না তো সোজাসুজি ভাবে তোমাদের সামনে আসতে। আবার যেভাবে যতটুকু ক্লাস নিই সেটা যদি তোমরা দেখতে থাকো তাহলে মনে হয় সেটা তোমাদের উপকারে আসে। যাক, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে করছি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস প্রথমেই আমরা শিখলাম কি যে ইলেকট্রন বিন্যাসটা কি আর কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে হয়, কোন উপশক্তি স্তরে, প্রথমে কোন শক্তি স্তরে, তারপরে কোন উপশক্তি স্তরে এবং তারপরে কোন অরবিটালে অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন গমন করবে, কিভাবে করবে সেই নিয়ম নীতিগুলো আমরা প্রথম দেখতে যাচ্ছে কি আহ্বাও নীতি, যেটা বললাম যে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময়, আমি আবার বলি দেখো, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলি সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। তোমরা লিখে নিতে পারো, কাগজ কলম নিয়ে লিখে নাও। দেখো, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলি সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর শক্তির উচ্চক্রম অনুসারে অন্যান্য শক্তি স্তরে গমন করবে। আমি আশা করি তোমরা মনে হয় বুঝতে পারছো। দেখো, আমি আর একটু লিখি, কোন পরমাণুর, দেখো কোন পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলি সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, পরবর্তীতে শক্তির উচ্চক্রম অনুসারে অন্যান্য শক্তি স্তরে গমন করবে। দেখো, এই যে নীতিটা আমি বলছিলাম, এই নীতিটাই হলো আমাদের আহ্বাও নীতি। এখন দেখো, এইটার পরবর্তীতে আমি যেটা একটু আগে বলছিলাম যে মনে করো 3D আর 4s, এইটার ভিতরে কোনটা আমাদের আগে, আমরা দেখছি যে আগে ইলেকট্রনটা 4s এ যাচ্ছে, 3D তে যাচ্ছে না। তাহলে 3D তে কেন যাচ্ছে না আমরা এখানে ব্যাখ্যা করে বলছি। 3D হলো উচ্চ শক্তি স্তর আর 4s হলো নিম্ন শক্তি স্তর। এখন এই যে 4s কেন নিম্ন শক্তি স্তর, 4s তো হলো আমার চতুর্থ শক্তি স্তরে, তাহলে এই উপশক্তি স্তরটা কেন নিম্ন আর এটা কেন উচ্চ, এইটার ব্যাখ্যা দেওয়ার জন্য তখন আর একটা আহ্বাও নীতির থেকে আসলো যে N+L নীতি। N+L নীতি তোমরা দেখো নবম শ্রেণীতে তৃতীয় অধ্যায়তে পড়েছিলে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন। এখন ওইখানে তোমরা একটা ব্যাখ্যা দিয়েছিলে যে 3D হলো উচ্চ শক্তি স্তর, 4s হলো নিম্ন শক্তি স্তর। এই 4s নিম্ন শক্তি স্তর হওয়ার কারণে ইলেকট্রনটি আগে 4s এ যায়। কিন্তু কেন 4s নিম্ন শক্তি স্তর আর 3D উচ্চ শক্তি স্তর, এটা কিন্তু ব্যাখ্যা তোমরা দিতে পারোনি বা তখন তোমাদের জানা ছিল না। আজকে আমরা এই 3D উচ্চ শক্তি স্তর কেন আর 4s
নিম্ন শক্তি স্তর কেন, এটা নিয়ে একটু ব্যাখ্যা করি। আর এই ব্যাখ্যাটা দিয়ে গেছেন দেখো আমাদের এই যে N+L নীতি, N+L নীতি অর্থাৎ আবহাওয়া নীতি থেকে একটু মডারেট করা। দেখো এখান থেকে আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখন যে দেখেছিলাম N হলো প্রধান শক্তি স্তর, N হলো প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর L হলো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এরকম নাম ছিল দেখো আমাদের। এখন দেখো এই N+L এর মান বেশি হলে, N+L এর মান বেশি হলে তা হবে উচ্চ শক্তি স্তর, আর N+L এর মান কম হলে তা হবে নিম্ন শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করো, আমি বলছি যে N+L এর মান বেশি হলে তা হবে উচ্চ শক্তি স্তর, আর N+L এর মান যদি কম হয় তা হবে নিম্ন শক্তি স্তর। এখন আমি বলি দেখো যে N এখানে ছিল কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর L ছিল সহকারী। আমরা আরো একটু দেখে রাখি, দেখো L এর মান 0 ছিল তখন উপশক্তি স্তর ছিল আমার কিন্তু S, L এর মান যখন 1 ছিল তখন ছিল কিন্তু P, L এর মান যখন 2 ছিল তখন ছিল D, L এর মান যখন 3 তখন কিন্তু ছিল F। তাহলে আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে যখন আমার N এর মান 0, তার মানে S এর মান আমার 0, 1 এর মান, P এর মান দেখো আমার 1, এখানে D এর মান আছে কিন্তু আমার 2, আর F এর মান আছে আমার 3। এখন দেখো আমরা দেখি 3D এর জন্য N+L সমান আমার কি দাঁড়ায়। তাহলে এখানে 3D এর জন্য দেখো N এর মান কিন্তু ছিল আমার 3, আর L এর মান কিন্তু আছে আমার 2। তাহলে আমরা এখানে N+L এই হিসাব করে মানটা বের করে ফেলি। দেখো এই যে 3 যোগ 2, তাহলে আছে আমার কত 5। এখন দেখো এটা 3D এর ক্ষেত্রে বের হলো, কিন্তু আবার দেখো এখন যদি আমরা 4s এর ক্ষেত্রে ধরি, তাহলে এখানে এই 4s এর জন্য আমার এই দেখো এখানে N এর মান আছে কিন্তু আমার 4, আর L এর মানটা আছে আমার 0। আমরা দেখতে পাচ্ছি না, নিচের দিকে চলে গেছি মনে হয়। দেখো তারপর আমি আবার এখানে লিখি, আমরা 3D এর ক্ষেত্রে দেখলাম কিন্তু এই 3D থেকে আমরা পেয়েছি কত 5, এটা মনে রেখো। আর দেখো এখানে আমরা বলছি 4s এর ক্ষেত্রে N এর মান কিন্তু আমার 4, আর L এর মান ছিল আমার 0। তাহলে দেখো N+L এটা যদি দেখি এই যে 4+0, তাহলে দেখো এখানে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, দেখো আমার 3D এর ক্ষেত্রে মান ছিল কিন্তু 5, আর 4s এর ক্ষেত্রে মানটা আসলো 4। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে নিম্ন শক্তি স্তরটা হলো কি আমাদের 4s, আমাদের নিম্ন শক্তি স্তরটা হলো 4s। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা 9 থেকে জেনে আসি 4s নিম্ন শক্তি স্তর, কিন্তু ব্যাখ্যাটা হয়তো দিতে পারি না। তাহলে ইলেকট্রনটা আগে কোথায় প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। ইলেকট্রনটা আগে কিন্তু আমার 4s এ প্রবেশ করছে, তারপরে আস্তে আস্তে অন্যান্য শক্তি স্তরে যাবে, এরকম। তাহলে আমরা 4s এ যাচ্ছে, তাহলে 4s এর পরে আবার 3D তে যাবে। এখন দেখো যদি এখানে দুইটার যোগফল সমান হয়, আমরা এই কথাটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি বলছি যেটা তোমরা বুঝতে পারছো কিনা, যে মনে করো এই যে N+L, এই N+L এর জন্য দুটোকে তুলনা করলাম, আর দুটোর মানই সমান হলো। দুটোর মানই যদি আমার সমান হয় তখন ইলেকট্রনটা আমার কোথায় যাবে, আমরা সেইটা নিয়ে একটু উদাহরণ সহকারে দেখি। দেখো এখানে আমার মনে করো একটা আছে 3D, আর একটা আছে আমার 4p। তাহলে 3D এর ক্ষেত্রে আমার N এর মানটা কত ছিল 3, দেখো L এর মানটা এখানে আমার 2 আছে। তাহলে এখানে যদি N+L আমরা ধরেই ফেলি, তাহলে দেখো এখানে 3 যোগ 2 সমান আছে কিন্তু আমার 5। এখন দেখো এই 4p এর ক্ষেত্রে N এর মানটা কত আমার 4 আছে, L এর মানটা তখন আমার কত আছে দেখো 1, আমরা জানি p হলে 1 হয়। তাহলে এখানে N+L এটা সমান যদি ধরি, তাহলে দেখো 4+1, তাহলে আমার আছে কত 5।
তাহলে দেখো এখানেও n প্লাস l এর মান 5, এখানেও n প্লাস l এর মান 5। যদি এরকম সমান হয় তখন কি করব? দুইটির মান সমান হলে যেখানে n এর মান কম, ইলেকট্রন আগে সেইখানে প্রবেশ করবে। দুইটির মান সমান হলে যেখানে n এর মান কম, ইলেকট্রন আগে সেইখানে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার মনে হয় আব্বাও নীতি তোমরা সকলেই বুঝেছো, বা আব্বাও নীতি সম্পর্কে তোমাদের হয়তো কোনো জটিলতা নেই। যদি জটিলতা থাকে তাহলে আমাকে পরে জানাবে, আমি তোমাদের আগামী ক্লাসে আবার আব্বাও নীতি সম্পর্কে আলোচনা করতে পারবো। এখন দেখো আমরা আমাদের আরেকটা নীতি নিয়ে আলোচনা করব, যেটা হলো হুন্ডের নীতি। এখন দেখো এই হুন্ডের নীতিটা আবার কেমন, এটা তোমরা অনেকেই দেখা যাচ্ছে বিজ্ঞানীর নামটা শুনলে হেসে পড়ো, কারণ আমার এতদিনের অভিজ্ঞতায় আমি যা দেখেছি সেটাই দাঁড়ায়। তারপরেও দেখো আমাদের কাছে নামগুলো যদিও কেমন মনে হয়, আসলে তাদের কাছে নামগুলো তো সরল সহজই আছে। যেমন আমাদের নামগুলো আমাদের কাছে খুব সহজ সরল মনে হলো, তাদের কাছে এই নামগুলো কিন্তু এতটা সহজ নয়। দেখো আসলে এই হুন্ডের নীতিটা কেমন হয়। হুন্ডের নীতিটা সাধারণত বলা হচ্ছে একটা অরবিটালে, অর্থাৎ সেই উপশক্তি স্তর বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় সেখানে ইলেকট্রনটা কিভাবে থাকবে সেইটা প্রকাশ করার জন্য সাধারণত হুন্ডের নীতিটা প্রকাশ করা। দেখো কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে সেইটা, কোন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে সেইটা দেখালো কে? আব্বাও নীতি অনুসারে। আর হুন্ডের নীতি দেখছি কোন অরবিটালে ইলেকট্রনটা কিভাবে থাকবে। দেখো এখানে একটা কথা আছে, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের, সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলি সর্বাধিক সময় বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকার চেষ্টা করবে এবং তারা একই স্পিন যুক্ত হবে। দেখো এখানে কয়েকটা কথা ব্যবহার করা হয়েছে। প্রথমটা আছে তোমার সমশক্তি সম্পন্ন অরবিটালটা আমরা জানি। আর দেখো অযুগ্ম বা বিজোড়, আমাদের অনেক ছেলে মেয়ে এখন অযুগ্ম কথাটা কি আছে এটা বোঝে না। আর দেখো এখানে আছে তারা একই স্পিন যুক্ত হবে, এরকম কথা। আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাই। দেখো আমাদের যে এস উপশক্তি স্তরটা আছে, এই যে এস, এটাকে আমরা সমশক্তি সম্পন্ন বলতে পারি না। পিটাকে আমরা সমশক্তি সম্পন্ন বলতে পারি। আর মনে হয় তোমরা এবারই বুঝতে পারবে। দেখো ডিটাকে আমরা সমশক্তি সম্পন্ন বলতে পারি, এফটাকে আমরা সমশক্তি সম্পন্ন বলতে পারি। দেখো আমরা এস কে সমশক্তি সম্পন্ন বলতে পারি না, কারণ এস এর কোনো অংশীদার নেই। দেখো আর এস কিন্তু একাই আছে, একটা অরবিটাল নিয়ে গঠিত, এই জন্য এস কে সমশক্তি সম্পন্ন তুলনা করব কার সাথে? দেখো এখানে যেমন আছে আমার তিনটা পিতে, যে একটা আছে পি এক্স,
একটা আছে পি ওয়াই আর একটা আছে পি জেড। এখানে আমার কি আছে দেখো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। ঠিক একইভাবে মানে এফের আছে 7টা ভাগ আছে। এই ঘরটা পি যে 3টে ঘর আছে, 3টে ঘরই কিন্তু সমান। আসলে আমরা কোন ঘরটা আগে আর কোন ঘরটা পরে হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। যেমন আমরা অনেক জায়গায় লিখি দেখো -1 0 +1। অনেক ছেলে মেয়ে জিজ্ঞাসা করে স্যার আগে কোনটা হবে, তখন দেখো অনেকে বলা হয় ও +1 হতে পারে, 0 হতে পারে, মাইনাস উপরেরটা হতে পারে, নিচেরটা হতে পারে। এরকম একটা জিনিস দেখো, আমরা বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখেছি, 0টা ক্ষেত্রে একটা ফিক্সড আছে যে পি জেড। এই পি জেড আমাদের যে পি এক্স পি ওয়াই, এটা কিন্তু ফিক্সড হয়নি যে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে। তা কিছুটা ফিক্সড হয়ে যে জিনিসটা আছে সেটা আছে 0টা, যে এটা আছে পি জেড। এই পি জেড 0 এইটা আমরা বলতে পারি, বাকিটা কিন্তু বলতে পারি না। তাহলে এখন দেখো এই যে পি এক্স পি ওয়াই পি জেড এর শক্তিটা সমান। তুমি ইলেকট্রন আগে কোনটায় ঢোকাবা, যে কোনো একটাই ঢোকাতে পারো। এই জন্য দেখো সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে স্বাভাবিক অবস্থায় একটা কথা কিন্তু আসে যে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কোনটার ক্ষেত্রে। আমাদের এস এর ক্ষেত্রে কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কেন? তার প্রথম যে কথাটা আমাদের আছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, সেই সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে কিন্তু আমার আসে না এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে এখন আমরা এটা কি বলছি, যে মনে করো আমার পিতে 3টা ইলেকট্রন আছে, পিতে 3টা ইলেকট্রন আছে, সেটা কিভাবে যাবে দেখো। তাহলে প্রথম ঘরটায় একটা ইলেকট্রন যাবে, সেটা এরকম মুখী থাকলো। দ্বিতীয় ঘরটায় একটা ইলেকট্রন, সে এটা থাকলো। তৃতীয় ঘরটা এরকম থাকলো। 3টা দেখো, আমরা 3টা আমরা ওই একটা দিয়েই দেখি আগে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিতে 3টা ইলেকট্রন আছে, এইভাবে আছে। এখন তুমি এই ইলেকট্রনটাকে এইভাবে না দিয়ে তুমি যদি মনে করো আমি একটা ইলেকট্রন এইদিকে দিই, একটা এদিকে দিই আর একটা এদিকে দিই, এটা কিন্তু হবে না। 3টা ইলেকট্রনকে একই দিকে দিতে হবে। এই জন্য সেই কথা, তারা একই স্পিন মানে একই দিকে ঘুরবে। অর্থাৎ দেখো, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এরকম এরকম সিস্টেমে ঘুরতে থাকবে। তাহলে দেখো P3 আমার ইলেকট্রন গুলো এইভাবে ঘুরলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন মনে করো পিতে 4টা ইলেকট্রন থাকলো, তাহলে 4টা ইলেকট্রন যদি থাকে, আবার কিন্তু সেই ইলেকট্রনটা আমার প্রথম ঘরে চলে আসবে এবং এরকম দেখো উল্টো চলে আসবে, বিপরীত ঘূর্ণন হবে। যদি 5টা থাকে তাহলে এখানে হবে, 6টা থাকলে এখানে হবে। তো কোনো প্রকারে কিন্তু আমরা মনে করো 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রনের ক্ষেত্রে এখানে এরকম 2টো আর এখানে একটা, এটা লিখতে পারবো না। যদি লেখা হয় সেটা হবে আমাদের ভুল। যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় প্রায় শেষের কাছে। আমরা আজকে মনে হয় পাউলির বর্জন নীতিটাও দেখতে পাচ্ছি না। আগামী দিন তোমরা আমার এই আহ্বান নীতি, হুন্ডের নীতি বুঝতে পারলে কিনা এই তথ্যটা আমাকে একটু জানাতে হবে। তোমরা আমার গ্রুপে যেখানে অনেকেই যুক্ত আছো সেটা পাঠিয়ে দিলে আমি তোমাদের বলতে পারবো। আর আমাদের ক্লাসে হাজির হওয়ার জন্য তোমাদেরকে আবারই আমি অনুরোধ করছি, তোমরা সকলেই ক্লাসে আসো। ক্লাসে এসে দেখো কি বুঝতে পারছো না সেটা জানাও, তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে অন্যান্য ক্লাস করো। আগামী বৃহস্পতিবারেও আমাদের ক্লাস আছে। আজকে শুভকামনায় বিদায়।